হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে আগের ক্লাসে কন্টিনিউ, এবং সেটা 11 এর অর্গানিক কেমিস্ট্রি যেটা বেসিক পার্ট আছে সেখান থেকে শুরু করেছিলাম আমরা। তো এটা আমরা দ্বিতীয় ক্লাস যেটা ওখান থেকে কন্টিনিউ করছি। তো এর আগের দিনে আমরা যেটা দেখেছিলাম যে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের কোনো একটা কার্বন অ্যাটম কি হাইব্রিডাইজড অর্থাৎ কি সংশ্লেষিত আছে সেটা আমরা বার করেছিলাম, এবং সেটা বার করার একটা সহজ টেকনিক যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে সিগমা বন্ড ক্যালকুলেশন। সিগমা বন্ড ক্যালকুলেশন করে আমরা কিন্তু ওই কার্বনটা কি হাইব্রিডাইজড সেটা আমরা বলতে পারছি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেবলমাত্র অর্গানিক কম্পাউন্ডে কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন বার করার সময় এই সিগমা বন্ড ক্যালকুলেশন করা টেকনিকটা প্রযোজ্য হবে, অন্য কোনো অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি কোনো অ্যাটমে লোন পেয়ার ইলেকট্রন থেকে থাকে তাহলে কিন্তু সিগমা বন্ড ক্যালকুলেশন করে হাইব্রিডাইজেশন কিন্তু ম্যাচ করবে না। তাই যেমন এখানে যদি আমরা দেখি এই কার্বনটা হাইব্রিডাইজেশন বার করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিগমা বন্ড আছে, দুটো তিনটে, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এবং এটা একটা সিগমা বন্ড, মানে 3 সিগমা রয়েছে। তো এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। তো এইভাবে আমরা হাইব্রিডাইজেশন কিন্তু বার করতে পেরেছিলাম। তো আজকের যে টপিকটা হচ্ছে এই যে হাইব্রিড অরবিটাল গুলো রয়েছে তাতে s ক্যারেক্টার কত কি রকম থাকে, এবং তার ফলে বন্ড স্ট্রেন কিভাবে এফেক্টেড হয় বা কিভাবে প্রভাবিত হয় সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে যখন sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন এবং sp হাইব্রিডাইজেশন এবং পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার আর পার্সেন্টেজ অফ p ক্যারেক্টার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করার জন্য একটা s এবং তিনটে p টেক পার্ট করছে। সুতরাং এখানে s এর পার্সেন্টেজ হচ্ছে 25% এবং p এর পার্সেন্টেজ হচ্ছে 75%, আর এখানে s এর ক্যারেক্টার হচ্ছে 33.3%, এখানে 66.6%, এখানে আমরা দেখতে পাচ্ছি 50% আর এখানে হচ্ছে 50%। তাহলে আমরা যতই sp3 থেকে sp এর দিকে যাচ্ছি তত কি হচ্ছে, তত আমরা দেখতে পাচ্ছি s ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে, s ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে। তো এবার কোন একটা হাইব্রিড অরবিটালে যদি s ক্যারেক্টার বৃদ্ধি পায় তাহলে s ক্যারেক্টার যেহেতু নিউক্লিয়াসের খুব কাছে অবস্থিত, তাই ওই বন্ধনে লিপ্ত ইলেকট্রন জোড়কে ওই পরমাণুর নিউক্লিয়াস খুব তীব্রভাবে আকর্ষণ করবে। এগেন আই রিপিট, s অরবিটাল p অরবিটাল অপেক্ষা নিউক্লিয়াসের কাছে অবস্থিত হওয়ার জন্য sp হাই যত s ক্যারেক্টার বাড়বে তত ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কিন্তু বৃদ্ধি পাবে, তার ফলে সেটা তীব্রভাবে আকর্ষণ করে সেটাকে ধরে রাখবে। অর্থাৎ কোন হাইব্রিড অরবিটালে এবং তীব্রভাবে ধরে রাখবে এবং তার কি হবে, সাইজ ছোট হবে, অর্থাৎ কন্ট্রাকশন কাজ করবে বা সংকোচন কাজ করবে। তাই যে কোনো sp হাইব্রিডাইজ যদি হয়ে থাকে তাহলে s ক্যারেক্টারটা যেহেতু বেশি, তাহলে তার কি হবে, সেই বন্ধন দৈর্ঘ্যটা কি হবে, কম হবে। তাই একটা কার্বন কার্বন যদি এটা sp3 কার্বন, এটা sp3 কার্বন, আবার যদি এটা কার্বন ডাবল বন্ড c, এটা sp2, এটা sp2 কার্বন, তাহলে কিন্তু এর বন্ড লেন্থ এর চাইতে বড়। আবার যদি ট্রিপল বন্ড থেকে থাকে তাহলে কিন্তু sp, এটা sp, তাহলে এর বন্ড লেন্থ সবচেয়ে কম, তাহলে এর বন্ড লেন্থ সবচেয়ে বেশি, এর বন্ড লেন্থ সবচেয়ে কম। এর মেইন কারণ হচ্ছে এখানে s ফ্যাক্টর বাড়ার জন্য এই বন্ধনে লিপ্ত ইলেকট্রন জোড়কে দুটো নিউক্লিয়াস তীব্রভাবে আকর্ষণ করে এবং তার ফলে কি হয়, বন্ধন ছোট হয়ে যায়। আবার এটা তাহলে আমরা কিসের উপর ইফেক্ট দেখলাম, এক নম্বর হচ্ছে বন্ড লেন্থ। তাহলে s ক্যারেক্টার, তাহলে এখান থেকে আমরা যত যাচ্ছি যে s ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে আর এদিকে কিন্তু বন্ড লেন্থ কমছে।
তাহলে sp থেকে এদিকে গেলে বন্ড লেন্থ কমছে। আবার এটা আমরা জানি, সুতরাং s ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে বন্ড লেন্থ কিন্তু তত ছোট হবে। তার কারণ আমরা বললাম s অরবিটালের নিউক্লিয়াসের কাছে থাকাটাই হচ্ছে মেইন কারণ। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে, দ্বিতীয় আর একটা প্রভাব হচ্ছে সেটা বন্ড লেন্থ হয়ে গেল। তাহলে দ্বিতীয়টা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তি। আমরা দেখতে পাচ্ছি যত s ক্যারেক্টার বাড়ছে অর্থাৎ sp হাইব্রিড অরবিটাল খুব এই ওভারল্যাপের ফলে যে সিগমা বন্ড তৈরি হচ্ছে সেই সিগমা বন্ডের বন্ড লেন্থটা কি হচ্ছে ছোট। আর বন্ড লেন্থ যত ছোট হয় আমরা এটা জানি যে সেটা ভাঙার জন্য আমাদেরকে বাইরে থেকে বেশি মাত্রায় শক্তি দিতে হবে। সুতরাং আমরা কোনো এই বন্ডটা ভাঙার জন্য যে পরিমাণ শক্তি দিতে হবে এই বন্ডটা ভাঙার জন্য কিন্তু তার বেশি পরিমাণ শক্তি আমাকে দিতে হবে। এবং এই পাই অরবিটাল গুলোর ও পি অরবিটাল গুলোর ওভারল্যাপের ফলে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হচ্ছে সেগুলো কি করে বন্ধন শক্তিকে বাড়ায় এবং বন্ড লেন্থকে কমায়। সো আমরা এইটার মাধ্যমে আমরা এস ক্যারেক্টারের মাধ্যমে বা এই হাইব্রিডাইজেশন ভ্যারিয়েশনের সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি এবং বন্ড লেন্থের উপর কি রকম প্রভাব পড়ে। আমি কনক্লুড করছি তাহলে sp3 থেকে sp যত s ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু বন্ড লেন্থ কি হচ্ছে কমছে এবং বন্ড ডিসোসিয়েশন এনার্জি এই দিক থেকে গেলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হচ্ছে ইনক্রিজ করছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। তো এরপর আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এই যে থ্রু আউট 11 এবং 12 টোটাল কেমিস্ট্রিটা পড়ব। সেই কেমিস্ট্রিতে আমরা অনেক সময় অনেক অর্গানিক কম্পাউন্ড গুলোকে লিখব এবং তার স্ট্রাকচার গুলোকে বুঝব। তো সেই হিসাবে আমরা অনেক সময় অর্গানিক কম্পাউন্ডকে বিভিন্ন ভাবে লিখে থাকি। তাহলে গঠনগুলো লেখার ক্ষেত্রে অনেক মতবাদ আছে। তার মধ্যে প্রথম মতামতটাই হচ্ছে ফার্স্ট কনসেপ্ট 1, সেটা হচ্ছে ইলেকট্রন ডট মেথড। ইলেকট্রন ডট মেথড এর মাধ্যমে কি করা হয়, এর মাধ্যমে আমরা জানি একটা বন্ধন মানে এ পেয়ার অফ ইলেকট্রন অর্থাৎ দুটো ইলেকট্রন একটা বন্ধনে ইনভলভ থাকে। তাই আমরা যদি এক্ষেত্রে ইথেনের স্ট্রাকচার লিখি ইথেনের, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডট মেথড। এবং আমরা এর আগে আলোচনা করেছি যে লুইস স্ট্রাকচার, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডট মেথড কিছুই না, লুইস ডট স্ট্রাকচার। আমরা এটা আগে আলোচনা করেছি যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় যাতে কোন একটা পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা 8 অর্থাৎ অক্টেট ফুলফিল করতে পারে এবং এর মাধ্যমে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সজ্জা লাভ করতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনের চারিদিকে 2 2 এ 4 2 এ 6 2 এ 8 8টা ইলেকট্রন রয়েছে। 8 electrons are there surrounding this carbon atom, and also for this carbon atom 8 electrons are there around itself, and this hydrogen, so they acquire the electronic configuration of neon, and this also for neon, and this hydrogen contain 2 electrons and it reveals the structure of have the configuration of helium. So they are satisfied, their valence electron they fulfill the octet configuration and its double electron that reveals the fact of helium electronic configuration. Okay, তো এর মাধ্যমে কি হচ্ছে আমরা একটা অর্গানিক কম্পাউন্ডকে লিখতে পারি।
কিন্তু যেটা সমস্যা, এতে যে স্ট্রাকচার লেখার সময় প্রচুর আমাদের টাইম নষ্ট হয়ে যায়। তো এরপরে আমরা যেটার মাধ্যমে দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ড্যাশ ফর্মুলা। তাহলে C2 সেটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। এটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে একটা সমযোজী এক বন্ধনকে বোঝানোর জন্য একটি দাগ, সমযোজী দ্বিবন্ধনকে বোঝানোর জন্য দুটো দাগ এবং সমযোজী ত্রিবন্ধনকে বোঝানোর জন্য আমরা তিনটে দাগ ব্যবহার করব। অর্থাৎ সমযোজী এক বন্ধন হলে আমরা এটা রিভেল একটা দাগ দিব। আর সমযোজী দ্বিবন্ধন যদি হয় তাহলে আমরা দুটো দাগ দিব। যদি সমযোজী দ্বিবন্ধন হয় তাহলে আমরা এটাকে তিনটে দাগ দিয়ে বোঝাবো। এইভাবে আমরা বোঝাবো। তাহলে যদি ইথেনের কথা ভাবি, যার মলিকুলার সংকেত হচ্ছে C2H6, তাহলে সেটাকে কি করে লিখবো? কার্বন এভাবে আমরা লিখতে পারি। তো এটাকে বলা হচ্ছে একটা ড্যাশ ফর্মুলা। ড্যাশ actually this dash means bond. Okay, this is double dash, this is triple dash. Okay, so আমরা এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। তারপরে যেটা হচ্ছে C3 বন্ড লাইন ফর্মুলা। বন্ড লাইন ফর্মুলা এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই ক্ষেত্রে একটা লাইন মানে তার দুই প্রান্তে দুটো কার্বন রয়েছে, মিনিমাম দুটো কার্বন রয়েছে দুটো প্রান্তে। আর এই ক্ষেত্রে হাইড্রোজেন কার্বনের যোজ্যতা 4 কে স্যাটিসফাই করার জন্য ধরে নিতে হয় যে হাইড্রোজেন আছে, কিন্তু লেখা হয় না। অর্থাৎ কার্বনের ব্যালেন্সের 4 স্যাটিসফাই জন্য যদি প্রয়োজন হয় তাহলে হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করব, কিন্তু তাকে লিখব না। আর একটা যে কোনো দুটো স্ট্রেট লাইন যখন একটা জায়গায় ইন্টারসেক্ট করবে অর্থাৎ পরস্পরকে টাচ করবে, সেই জায়গাটা অলসো একটা কার্বন অ্যাটমকে ইন্ডিকেট করে। তাহলে সেই স্বরূপ হিসাবে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাপ্লাই হয়। তাহলে আমরা মিথেন, যদি আমরা ইথেনের কথা ভাবি CH3 বন্ড CH3 এর কথা ভাবি, তা বা আমরা এর আগে বুঝলাম যে এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে মিথেন। তাহলে এটাকে কিভাবে লিখবো? না এই কার্বনটা একটা লাইনের ওয়ান টার্মিনাল, এই কার্বনটা ওয়ান টার্মিনাল, সো দিস ইজ ইথেন। ওকে, বা উল্টো ভাবে আমি যদি ভাবি তাহলে এরকম স্ট্রাকচার থাকলে এটা অ্যাকচুয়ালি কার্বন বন্ড কার্বন, তাহলে হাইড্রোজেন লেখা হয়নি। এখন আমরা জানি কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তাহলে এর চারদিকে তিনটে দাগ দেবো, 4 স্যাটিসফাই হলো। এখানে তিনটে দাগ দেবো, 4 স্যাটিসফাই হলো। তাহলে এই কার্বনের চারদিকে যোজ্যতা 1 2 3 4, আবার এই কার্বনের চারদিকে যোজ্যতা 1 2 3 4, সুতরাং যোজ্যতা স্যাটিসফাই হয়ে গেল। সো দিস ইজ দা বন্ড লাইন ফর্মুলা। আবার যদি আমি ইথিলিনকে আঁকি, এটা হচ্ছে ইথিলিন, তাহলে এর বন্ড ফর্মুলা কি হবে? বন্ড ফর্মুলা হবে এটা ইথিলিনকে ইন্ডিকেট করে। ওকে, তো আমরা যদি এরপরে যাই, তো প্রোপেন যদি ভাবি, দ্যাট ইজ CH3 CH2
CH3, তাহলে তিনটে কার্বন রয়েছে। তাহলে এটাকে কিভাবে লিখব? এটা একটা কার্বন, এক হলো দ্বিতীয় কার্বন, এখানে দুই হলো তৃতীয় কার্বন, এখানে হলো, তাহলে আমি এভাবে যোগ করে দিলাম। সো এটা কিন্তু এটা হচ্ছে প্রোপেন। সো এটা প্রোপেনের বন্ড লাইন ফর্মুলা হচ্ছে এটা। আমরা যদি প্রোপিলিনের কথা ভাবি, CH3 CH ডাবল বন্ড CH2, এটাকে যদি লিখতে চাই তাহলে কেমন লিখবো? এটা একটা কার্বন দিলাম, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এবার এর মাঝে দ্বিতীয় বন্ধন আছে, সো এটা হয়ে গেল প্রোপিন। তাহলে এটা হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। আবার আমরা যদি এটাকে বুঝি যে সাইক্লোপ্রোপেন যদি হয়, এরকম যদি হয়, তাহলে এটা কি করে লিখবো? একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, সো এটা হয়ে গেল প্রোপিলিন। আবার যদি এখানে এরকম থাকতো, ডাবল বন্ড থাকতো, তাহলে আমরা কনসিডার করতাম এটা, তাহলে এটা হয়ে যেত বন্ড লাইন ফর্মুলা। তো এইভাবে আমরা কিন্তু একটা অর্গানিক মলিকিউলের স্ট্রাকচারকে প্রেজেন্ট করতে পারি। যেমন আমরা উল্টো ভাবে যদি ভাবি, যদি ধরে নাও এটার ফর্মুলা, এটার যদি কম্পাউন্ডটার নাম বলি, তাহলে এটা একটা কার্বন, তাহলে কার্বন লিখলাম, এটা একটা কার্বন লিখলাম, এটা একটা কার্বন লিখলাম, এটা একটা কার্বন লিখলাম, এটা একটা কার্বন লিখলাম। এখান থেকে বেরিয়েছে এটা একটা কার্বন, এখান থেকে একটা কার্বন, এখান থেকে একটা কার্বন, এখান থেকে একটা কার্বন, তাহলে এইটা, তাহলে এই কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে এখানে দুটো রয়েছে, তাহলে তিনটে দিলাম, এখানে দুটো দাগ রয়েছে, এখানে দুটো দিলাম, এখানে চারটে দাগ হয়ে গেছে, এখানে দুটো দিলাম, এখানে তিনটে দিলাম, এখানে দুটো দিলাম, এখানে তিনটে দিলাম, এখানে দুটো দিলাম, এখানে তিনটে দিলাম। সো এইটা হচ্ছে এই কম্পাউন্ড। ওকে, তো আমরা জানি এটা হচ্ছে বেনজিন। এটা বেনজিন, তাই এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে বেনজিন। ওকে, সো এটাই হচ্ছে বন্ড লাইন ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা কিন্তু এটাকে প্রেজেন্ট করতে পারি। তারপর 4 নম্বর কনসেপ্ট হচ্ছে কনডেন্স ফর্মুলা। কনডেন্স ফর্মুলা কি না? কনডেন্স ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটাকে একটু ছোট করে লেখা। যদি কনডেন্স কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, তাহলে এটা ক্ষেত্রে কি হয়? যদি এটা ইথেন হয়, তাহলে আমি হাইড্রোজেন গুলোকে একসাথে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি H3C বন্ড CH3, এভাবে লিখতে পারি। তো মানে কি, আমি ছোট করে লিখছি। যদি এরকম হয়ে থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে CH3 CH2 CH3। সো এটাকে বলা হচ্ছে কনডেন্সড ফর্মুলা, যার মাধ্যমে আমরা কিন্তু এটাকে এক্সপ্রেস করতে পারব। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ত্রিমাত্রিক দেশে আমরা কিভাবে আমরা জৈব অণুকের স্ট্রাকচার গুলোকে লিখতে পারি। তো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এই টপিকস গুলো
খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা যখন বা কোনো কোশ্চেনও আসবে না, কিন্তু আমরা যদি অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে ভালো চিন্তাধারা তৈরি করতে পারি এবং পরবর্তী ক্ষেত্রে যে অর্গানিক কেমিস্ট্রি গুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে কিন্তু এই বেসিক ছোট ছোট জিনিসগুলোকে নিজেদের কাছে ক্লিয়ার পিকচার থাকতে হয়। আদারওয়াইজ কি হয়, ওইগুলো পারা যায় না বা বুঝতে পারা যায় না বা কল্পনা করতে অসুবিধা হয়। তাই এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার মানে কি, যে যে কোনো কার্বনের চারটে পয়েন্টকে আমরা চতুস্তলক অর্থাৎ টেট্রাহাইড্রালের চারটে শীর্ষবিন্দুকে নোট করতে পারি। এখন এইটা যে গ্রুপটা তোমার সামনের দিকে রইবে সেটা হচ্ছে একটা সলিড লাইন দ্বারা ফোকাস করা হয়, সলিড লাইন। আর একটা হচ্ছে ডটেড লাইন। ওকে, এটা মানে হচ্ছে এইটা ইন দা প্লেন রয়েছে, এটা এবং এটা ইন দা প্লেন। আর এটা কি সামনের দিকে রয়েছে, আর অ্যাবভ দা প্লেন। আর এটা হচ্ছে ব্যাক সাইড মানে পিছনের দিকে। পিছনের দিকে অর্থাৎ ব্যাক সাইড অফ দা প্লেন। তাহলে এইভাবে যদি আমরা একটাকে এক্সপ্রেস করি যে এইভাবে রয়েছে এখানে এই প্লেন বরাবর এখানে, তাহলে ইন দা প্লেন, আর এইটা হচ্ছে তোমার দিকে রয়েছে আর এইটা হচ্ছে ব্যাক সাইডে রয়েছে। এইটা যদি কোনো কার্বন অ্যাটম হয়, এটা যদি কোনো কার্বন অ্যাটম হয়, তাহলে এইটা হচ্ছে ইন দা সেম প্লেন, এটা হচ্ছে অ্যাবভ দা প্লেন, আর এটা হচ্ছে বিলো দা প্লেন। ওকে, আমি একটা দেখাই জাস্ট ডেমো। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটার দিকে তাকাই, তাহলে এইটা আছে এইভাবে, তো এইটা আছে ইন দা প্লেন, এই সলিড লাইনটা হচ্ছে এই দুটো, এটা এবং এটা হচ্ছে ইন দা প্লেন, একটা প্লেনে রয়েছে। এইটা হচ্ছে তোমার দিকে, দ্যাট ইজ এটা সামনের দিকে, এবং এইটা হচ্ছে পেছনের দিকে, এটা হচ্ছে পেছনের দিকে, যেটা হচ্ছে এটা। সো আমরা টেট্রাহাইড্রাল জিওমেট্রিটাকে 3 ডাইমেনশনালি যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু এর মাধ্যমে আমরা বুঝতে পারছি। তাহলে এটা আমরা জানি যে কোনো দুটো বন্ডের মধ্য দিয়ে একটা প্লেন কনসিডার করা সম্ভব। তো এখানে এই প্লেনটা রয়েছে এবং এইটা হচ্ছে ব্যাক সাইড দা প্লেন, অর্থাৎ ওই প্লেনটার ব্যাক সাইডের দিকে, অর্থাৎ তুমি যেদিকে রয়েছে ওই মলিকুলটা ঠিক তার উল্টো দিকে, আর এইটা তুমি যেদিকে রয়েছে সেই দিকে এই বন্ডটা রয়েছে। সো এটা 3 ডাইমেনশনাল আমাদের স্ট্রাকচার, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে না, যেটা কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে তৈরি জৈব যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। এগেন আই রিপিট, যে সমস্ত জৈব যৌগ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা তৈরি তাদের হাইড্রোকার্বন বলে। এবার এই হাইড্রোকার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি অনুসারে এই হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা যায়। এই হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলছে, যদি কোনো জৈব যৌগে প্রত্যেকটা কার্বন অ্যাটম অন্য অ্যাটমের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এগেন আই রিপিট, যদি কোনো জৈব যৌগে প্রত্যেকটি কার্বন পরমাণু অন্য পরমাণুর সাথে বা অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তখন সেই যৌগটাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি ওখানে একটিও কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন
থেকে থাকে তাহলে সেই কার্বনটাকে সেই কম্পাউন্ডটাকে বা সেই জৈব যৌগটাকে বা অর্গানিক কম্পাউন্ডটাকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ততার প্রমাণ হচ্ছে এটাই যে আইদার কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে। এবার এই ব্যাপারে যেটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে যে ধরে নাও অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড ডাবল বন্ড ও এবং এইচ। তাহলে এখানে কার্বন দ্বিবন্ধন অক্সিজেন রয়েছে, এখানে একটি দ্বিবন্ধন রয়েছে, তাহলে কি এটা অসম্পৃক্ত কার্বন বা অসম্পৃক্ত কম্পাউন্ড বা অসম্পৃক্ত অর্গানিক কম্পাউন্ড? তা না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ একমাত্র অর্গানিক কম্পাউন্ডে যদি অসম্পৃক্ততা যে কার্বনের মধ্যে থেকে থাকে, অর্থাৎ অসম্পৃক্ততা আনস্যাচুরেশনটা হচ্ছে আইদার কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন, এই দুটো থাকতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা বা একাধিক যদি থেকে থাকে তাহলে এই অর্গানিক কম্পাউন্ডটাকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড বা কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড উইথ আনস্যাচুরেশন বলা যাবে। কিন্তু ফাংশনাল গ্রুপে যদি ডাবল বন্ড ও বা সাম ডাবল বন্ড থেকে থাকে তাহলে কিন্তু সেটা আনস্যাচুরেশন হিসাবে কনসিডার করা হবে না। তো এই থটটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। অনেক সময় এটার উপর অনেক এমসিকিউ হতে পারে এই থটটার উপরে। সো অসম্পৃক্ততা মানে হচ্ছে ওই জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধনের থাকা উপস্থিতি। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী মানে কি? এদের গঠন উপাদান একই হবে, সাধারণ সংকেত একই হবে এবং কার্যকারী গ্রুপ একই হবে। কিন্তু মনে রাখবে যে সাধারণ সংকেত একই হবে তার মানে এটা নয় যে আণবিক সংকেত এক। আণবিক সংকেত আলাদা হতে পারে কিন্তু সাধারণ সংকেত এক হবে। তাহলে একই উপাদান দিয়ে তৈরি, এক নাম্বার। দুই, যাদের গঠন সাধারণ সংকেত এক। তিন, যাদের কার্যকারী গ্রুপ এক। এরকম অসংখ্য জৈব যৌগকে যদি তাদের আণবিক ওজন কম থেকে বেশি অনুসারে সাজানো হয় তাহলে দেখা যাবে যে পরপর থাকা দুটি জৈব যৌগের মধ্যে কেবল CH2 অর্থাৎ মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে। এইভাবে আমি অর্গানিক কম্পাউন্ডগুলোকে যদি সাজাই তাহলে যে শ্রেণী তৈরি হয় তাকে সমগণীয় শ্রেণী বলে। অর্থাৎ সমগণীয় শ্রেণী মানে কি? তাহলে হচ্ছে গঠনগত উপাদান একই, সেম। দুই, সাধারণ সংকেত সেম। আর হচ্ছে কার্যকারী মূলক সেম। রাসায়নিক প্রকৃতি মোটামুটি অলমোস্ট সেম। তাহলে এইভাবে যদি হয় তার মানে কি আণবিক ওজন তাহলে এই দিক থেকে গেলে আণবিক ওজন যদি এই দিক থেকে বাড়িয়ে সাজানো হয় তাহলে দেখা যাবে পরপর থাকা কম্পাউন্ডের মধ্যে কেবল CH2 পার্থক্য থাকবে। তাহলে এর ফলে যে সিরিজটা তৈরি হবে তাকে সমগণীয় শ্রেণী বলা হবে।
তাহলে আমরা দেখতেই পাচ্ছি সমগণীয় শ্রেণীর রাসায়নিক প্রকৃতি অলমোস্ট সেম, কারণ কোন একটি জৈব যৌগের রাসায়নিক প্রকৃতিটা নির্ধারিত হয় তার কার্যকারী মূলকের উপর। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে কার্যকারী মূলকটা সেম, তার জন্য কি হচ্ছে সমগণীয় শ্রেণীতে যারা বর্তমান থাকে সেই সমগণীয় শ্রেণীর একাধিক জৈব যৌগের রাসায়নিক প্রকৃতি একই প্রকারের হয়, অলমোস্ট একই প্রকারের হয়। তো আমরা একটা উদাহরণ এখানে আলোচনা করব, সেটা হচ্ছে মিথানল। যেমন মিথানল বলা হয়, মিথানল সেটার সংকেত হচ্ছে CH3OH। ইথানল, ইথানল হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড OH। তারপর যদি দেখি প্রোপানল, তার সাধারণ সংকেত হচ্ছে CH3 CH2 CH2OH। তাহলে আমরা এভাবে যদি প্রোপানল, বিউটানল, CH3 CH2 CH2OH, সরি CH2OH। তাহলে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য কিসের, CH2, এখান থেকে এখানে পার্থক্য কিসের, CH2, এখান থেকে এখানে পার্থক্য কিসের, CH2। সো দিস মিথিলিন গ্রুপের ডিফারেন্স রয়েছে। মনে রাখবে এই CH2 গ্রুপটাকে বলা হয় মিথিলিন গ্রুপ। এগেন আই রিপিট, CH2 গ্রুপটাকে বলা হয় মিথিলিন গ্রুপ। তাহলে এরা যে শ্রেণীটা তৈরি করলো সেটাই হয়ে গেল কিন্তু সমগণীয় শ্রেণী, সমগণীয় শ্রেণী। এবং আমরা দেখতে পাচ্ছি এর সাধারণ সংকেত হচ্ছে CH4O। এর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি CN, তাহলে CH4O, আর এর হচ্ছে C2 3 2 5 5 আর হাইড্রোজেন 6 CH6O। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা হবে একটা ওই দিয়ে দাও, এটা 3 দিয়ে দাও, তাহলে এখানে দিটা 5, এটা O। তাহলে আমরা যেটা করতে পারবো এর সাধারণ সংকেতটা হচ্ছে দেখো CnH2n+1O। এই সাধারণ সংকেত কিন্তু সবাই মেনে চলেছে। Cn এটা হচ্ছে 2n+1O। তাহলে এরা প্রত্যেকটা মিথানল, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, এরা সবাই কি সিরিজের মধ্যে পড়ছে, সমগণীয় শ্রেণী। এবং আমরা আণবিক ওজন অনুসারে কম থেকে বেশি অনুসারে যদি আমরা লিখি তাহলে দেখা যাবে পরস্পরের মধ্যে থাকা পরপর থাকা দুটি সমগণীয় শ্রেণীর যে সদস্য তাদের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে CH2 গ্রুপে। তো এই হচ্ছে সমগণীয় শ্রেণী। এরপরে আমরা যে জিনিসটা শিখব প্রাইমারি কার্বন কাকে বলে। বা 1 ডিগ্রি কার্বন। প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বন কাকে বলে, যদি কোনো কার্বন একটি কার্বনের সাথে যুক্ত থাকে, যদি কোনো কার্বন অ্যাট লিস্ট একটি কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেই কার্বনটাকে বলা হবে 1 ডিগ্রি কার্বন। যেমন ধরে নাও এই ইথেন CH3, এখানে এই কার্বনটা আমরা দেখতে পাচ্ছি একটা কার্বনের সাথে যুক্ত আছে, বা এই কার্বনটা দেখতে পাচ্ছি একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটাকে 1 ডিগ্রি কার্বন, এটাকেও 1 ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন বলে। ওকে, তো তারপর হচ্ছে সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন। যখন কার্বন অ্যাটম দুটো কার্বনের সাথে যুক্ত থাকবে তখন সেই কার্বন অ্যাটমটাকে বলা হবে 2 ডিগ্রি কার্বন। যেমন হচ্ছে CH3, CH2,
CH3 এই কার্বনটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো দুটো কার্বনের সাথে যুক্ত আছে, এটার সাথে আবার এটার সাথে। তাহলে কি বলছি, যদি একটি কার্বন অ্যাটম দুটি কার্বন অ্যাটমের সাথে যুক্ত থাকে তখন সেই কার্বন অ্যাটমটাকে 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন অ্যাটম বলে। এই প্রাইমারি সেকেন্ডারি এগুলো জানা খুব দরকার, কারণ এটার উপর প্রচুর কোশ্চেন হয় এবং এটা অনেক অন্য জিনিসের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাদের এটা ক্লিয়ার করতে হয় ধারণাটা। তো তারপর হচ্ছে সেকেন্ডারি টারসিয়ারি বা 3 ডিগ্রি কার্বন। এক্ষেত্রে যদি কোনো কার্বন অ্যাটম তিনটে কার্বনের সাথে যুক্ত থাকে তখন তাকে 3 ডিগ্রি কার্বন অ্যাটম বা টারসিয়ারি কার্বন অ্যাটম বলা হয়। অর্থাৎ যেমন এখানে CH3 CH3 তাহলে এই কার্বনটা আমরা দেখতে পাচ্ছি এর সাথে যুক্ত এবং এর সাথে যুক্ত, সুতরাং এই কার্বন অ্যাটমটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন অ্যাটম। আর হচ্ছে কোয়াটারনারি বা 4 ডিগ্রি কার্বন অ্যাটম। এক্ষেত্রে কি, এক্ষেত্রে কার্বন অ্যাটমটা 4টে কার্বন অ্যাটমের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই কার্বনটা আমরা দেখতে পাচ্ছি যে 4টে কার্বনের সাথে যুক্ত আছে, তাই এই কার্বন অ্যাটমটাকে বলা হচ্ছে 4 ডিগ্রি কার্বন অ্যাটম। 4 ডিগ্রি কার্বন অ্যাটম বা কোয়াটারনারি কার্বন অ্যাটম। ওকে, আজকে ক্লাসটা এইটুকুই। আমরা তাহলে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে স্ট্রাকচার, কার্বনের বিভিন্ন প্রথম কথা হচ্ছে আমরা এস ক্যারেক্টারের কন্ট্রিবিউশন বুঝতে পারলাম এবং এস ক্যারেক্টার কিভাবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি এবং বন্ড লেন্থকে এফেক্ট করে সেটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় হচ্ছে আমরা যেগুলো জানলাম কার্বন মলিকুলের স্ট্রাকচার গুলোকে কিভাবে লিখতে হয় সেগুলো শিখলাম, যেগুলো ড্যাশ লাইন মেথড ফর্মুলা, কনডেন্সড ফর্মুলা, এগুলো থেকে আমরা শিখতে পারলাম। দ্বিতীয় হচ্ছে আমরা কি করে মলিকুলার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার লিখতে হয় সেগুলো বুঝলাম, যে সলিড ওয়েজ কনফিগারেশন বলা হয় ওটাকে, কিভাবে ওয়েজ কনফিগারেশনের মাধ্যমে একটা মলিকিউল বিলো দা প্লেন অ্যাবভ দা প্লেন এগুলো জানতে পারলাম, সমকোণীয় শ্রেণী বুঝতে পারলাম এবং কি করে কার্বন অ্যাটমকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এই কনসেপ্টে ভাঙা যায় সেটা আমরা বুঝতে পারলাম, যেটা আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি গুলোকে বুঝতে আমাদের হেল্প করবে। ওকে, আজকের ক্লাস এতটুকু, বাই।